ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে রেখে 2.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভাবে দেখবে, তবে কিন্তু সহজে বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। কীভাবে করতে হবে এই অনুপাতে অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব 1 কিগ্রা চালের দাম সমান 40 টাকা, কমা 1 কিগ্রা ডালের দাম সমান 100 টাকা। অতএব চাল ও ডালের দামের অনুপাত সমান, চালের দাম ছিল 40 টাকা, 40 অনুপাত 100। দুটোকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। ধরো দুটার শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য কেটে যদি দিই আমরা, এখানে থাকছে 4, এখানে থাকছে 10। আবার দেখো দুটোকে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 4, এটা হচ্ছে 5 দিয়ে 10। তোমরা যদি লঘিষ্ঠ আকারে পরিণত করতে না পারো, গসাগু করে নেবে, তবে কিন্তু সহজেই পেরে যাবে। পেয়ে গেলাম, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্নে আছে, এখানে একটি দেখো ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটির নাম হচ্ছে ABC। কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 50 ডিগ্রি। তো বলে দেওয়া হয়েছে কোণ BAC, মানে এ কোণের কথা বলা হচ্ছে, এই কোণটি 60 ডিগ্রি। কোণ ABC বি কোণ, মানে এটা 50 ডিগ্রি। কোণ ACB মানে সি কোণ, মানে হচ্ছে 70 ডিগ্রি। কোণের মাঝে যেটা থাকবে, ঠিক আছে, লেটার, সেটাই কিন্তু কোণের কথা এখানে বলা হবে। এখানে মাঝে এ আছে, তো এ কোণের কথা বলা হচ্ছে। এখানে বি আছে, তো বি কোণের কথা বলা হচ্ছে। এখানে সি আছে, তো সি কোণের কথা বলা হচ্ছে। এখন এগুলো আমি অনুপাত করে দেখাচ্ছি, দেখো। লিখব কোণ বিএসি অনুপাত কোণ ABC অনুপাত কোণ ACB সমান কত বলেছে। তো এই কোণটি দেখো দেওয়া আছে প্রশ্নে 60 ডিগ্রি, আমরা এখানে সমান দিয়ে করে নিতে পারি 60 ডিগ্রি। তারপরে আছে অনুপাত, এই কোণটি দেখো বি কোণটি দেওয়া আছে 50 ডিগ্রি, অনুপাত এই কোণটি সি কোণটি দেওয়া আছে 70 ডিগ্রি। এখন আমি এই তিনটে কোণের মানকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। প্রত্যেকটা শূন্য যদি কেটে দিই আমি পাবো 6, এখানে 5, আর এখানে হচ্ছে 7। ঠিক আছে, তো এইগুলো আমি ডিগ্রি দিয়ে বসে নিচ্ছি। এবার এই তিনটিকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে যাই, করা যাবে না। তো এটা হচ্ছে উত্তর, বুঝা গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্নে আছে, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। এখানে টাকা আছে, এখানে পয়সা আছে, তো টাকাটাকে পয়সাতে প্রথমে পরিণত করতে হবে। তারপরে দুটো পয়সাকে আমরা অনুপাতে প্রকাশ করব, করে দেখাচ্ছি, দেখো। প্রথমে লিখব একটি পেন্সিলের দাম সমান 3 টাকা। এই 3 টাকাকে আমরা পয়সায় পরিণত করব। তো 1 টাকা সমান 100 পয়সা জানি আমরা, তো 3 টাকা সমান হবে 300 পয়সা। লিখে নেব 3 গুণিত 100 সমান 300
পয়সা। এবং লিখব, দেখো, এবং একটি লজেন্সের দাম, একটি লজেন্সের দাম সমান 50 পয়সা দেওয়া আছে প্রশ্নে। এখন আমরা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাতটা বের করে নেব। অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত তো এখানে ছিল 300 পয়সা, অনুপাত এখানে পাচ্ছি 50 পয়সা। দুটোকে লঘিষ্ঠ আকারে যদি পরিণত করি আমরা, তো কী পাবো, দেখো, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, আমি কেটে দিই, এখানে পাবো 30, এখানে 5। আবার দেখো, দুটোকে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 6 30, এটা হচ্ছে 5 1 5। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আধুলি, তোমরা মনে রাখবে আধুলি বলা হয় 50 পয়সাকে। একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রা মূল্যের অনুপাত লিখি। এটা 50 পয়সা পাচ্ছি, তো এগুলো কিন্তু আমরা পয়সাতে পরিণত করব, তারপরে কিন্তু অনুপাতটা বের করে নেব। করে দেখাচ্ছি, দেখো, লিখব একটি আধুলি সমান 50 পয়সা, কমা 1 টাকা সমান আমরা পেয়ে যাব 100 পয়সা, ও একটি 2 টাকার মুদ্রা, একটি 2 টাকা সমান আমরা কি পাবো, 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা, 200 পয়সা। এখন আমরা এগুলো অনুপাতটা বের করব। লিখব, অতএব একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত সমান, তো প্রথমে পাচ্ছি 50 পয়সা, তারপরে পাচ্ছি 100 পয়সা, তারপরে পাচ্ছি 200 পয়সা। এখন দেখো, আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। সবটা যদি শূন্য একটি করে কাটিয়ে দিই আমি, তো একটি এখানে 5 পাচ্ছি, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 20, মানে প্রত্যেকটাকে আমি 10 দিয়ে ভাগ করলাম। এখন আবার প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, এটা 5 1 5, 5 দিয়ে 10, আর 4 পাচ্ছি 20। তো এটা হচ্ছে উত্তর। এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তো এখানে দেখো বছর মাস দেওয়া আছে, বছর মাস, এখানে বছর দেওয়া আছে। আমি কি করব, তিনজনের বছর মাসকে কিন্তু মাসে পরিণত করব।
তারপর অনুপাতে প্রকাশ করছি। দেখো, লিখব উমার বয়স সমান 12 বছর 6 মাস। একে আমরা মাসে পরিণত করব। 1 বছর সমান আমরা জানি 12 মাস। তো 12 বছর সমান হয় 12কে 12 দিয়ে গুণ করতে হবে, আর এটা তো মাস আছে, তো এখানে 6 বসিয়ে নেব। তো এখন দেখো 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144 আর যোগ 6 মাস সমান এখানে দাঁড়াচ্ছে 150 মাস। এবার বের করব রাতুলের বয়সটা। লিখব রাতুলের বয়স সমান, রাতুলের বয়স দেওয়া আছে প্রশ্নে 12 বছর 4 মাস। এটাকেও আমরা মাসে পরিণত করে নেব। 1 বছর সমান হয় 12 মাস, তো 12কে 12 দিয়ে গুণ করতে হবে, আর 4 মাসটা যোগ করব। এবার 12কে 12 দিয়ে গুণ করলে হবে 144 যোগ 4 মাস। এখন 144 আর 4 যোগ করলে পেয়ে যাচ্ছি 148 মাস। ঠিক আছে, এবার লিখব আমরা নূরজাহানের বয়স। লিখে নেব নূরজাহানের বয়স সমান, দেখো নূরজাহানের বয়স প্রশ্ন দেওয়া আছে শুধু 12 বছর, মাস দেওয়া নেই। তো 12কে 12 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব নূরজাহানের বয়স। বছর বলছি, এটাকে মাস করব। সমান দেখো 12কে 12 দিয়ে গুণ করলে হবে 144 মাস। এবার আমরা তিনজনের বয়সের মাসটাকে কিন্তু অনুপাতে পরিণত করে নেব। লিখব যে অতএব ওদের তিনজনের বয়সের অনুপাত সমান, দেখো প্রথমে পেয়েছিলাম আমরা উমার বয়স পেয়েছিলাম 150 মাস, তো অনুপাত রাতুলের বয়স পেয়েছিলাম 148 মাস অনুপাত, আর নূরজাহানের বয়স পেলাম 144। তিনটেকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো দেখো এখানে তিনটে কিন্তু জোড় সংখ্যা, তিনটেকে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। তো 150কে 2 দিয়ে ভাগ করলে হবে 75 অনুপাত 148কে 2 দিয়ে ভাগ করলে হবে 74, আর 144কে 2 দিয়ে ভাগ করলে হবে 72। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী অর্থাৎ সমকোণ মানে 90 ডিগ্রি হবে, যে ত্রিভুজে 90 ডিগ্রি হবে। সমদ্বিবাহু মানে দুটি বাহু, ঠিক আছে। তো একটি ত্রিভুজে একটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে এবং দুটি বাহু কিন্তু সমান হবে, আর সেই ত্রিভুজের কিন্তু আমরা অনুপাতটা লিখব। কীভাবে দেখো করে দেখাচ্ছি আমি। ধরো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজটি ধরো নাম দিয়ে দিলাম আমি এ বি সি। এখানে কিন্তু 90 ডিগ্রি হবে, আর এখানে যদি 90 ডিগ্রি হয় এর দুটি বাহু এটা কিন্তু সমান সমান হবে। এটা কিন্তু সমান হবে না। একটি ত্রিভুজের মোট কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। একটি পেয়ে আছে 90 ডিগ্রি, তো বাকি হবে কি 45 করে, ঠিক আছে। এটা হবে 45 ডিগ্রি আর এটা হবে 45 ডিগ্রি, ঠিক আছে। এখন আমি লিখে নেব যে
সমকোণী 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 সমদ্বি বাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত সমান একটি পাচ্ছি 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি। এবার দেখো এই তিনটেকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে দেবো। তিনটেই কিন্তু দেখো যে 45 দিয়ে ভাগ করা যাবে। একবারে করে নিচ্ছি। 45 দুগুণে এটা হচ্ছে 90 অনুপাত বসিয়ে দিলাম, আর 45 একে 45, আর এখানে হচ্ছে 45 একে 45। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে সমবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত লিখি। সমবাহু অর্থাৎ তিনটি বাহু সমান হবে, তিনটি বাহু যদি সমান হয় এর তিনটি কোণও কিন্তু সমান হবে। তো অনুপাত কী হবে দেখো করে দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজ এরকম হবে, তিনটি বাহু কিন্তু সমান হবে, আর সমবাহু ত্রিভুজের তিনটি কোণও সমান হবে, তিনটি কোণও কিন্তু সমান হবে। একটি ত্রিভুজে মোট কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে 60 করে পেয়ে যাব। তো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। অর্থাৎ যে কোণগুলো মান পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি করে। এখন লিখব যে অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি। তিনটাকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি, তিনটায় কিন্তু 60 দিয়ে ভাগ যাবে। তো 1 ডিগ্রি আর 1 ডিগ্রি। বুঝতে পারলে? এটা হচ্ছে উত্তর। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। কী হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে লিখে নেব পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সমান দেখো 7:9। তো প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব আমি। তো দেখো লিখে নিচ্ছি, লিখব প্রশ্নানুসারে যে পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স সমান দেখো 7/9, মানে 7:9 লিখলাম। এখন দেখো যে বা দিয়ে করব। প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে মানিকবাবুর বয়স 72 বছর। আবার দেখো লিখে নিচ্ছি আমি, উপর লিখছি পুলকবাবুর বয়স, পুলকবাবুর
বয়স। আর নিচে লিখবো মানিক বাবুর বয়সটা, প্রশ্ন দেওয়া আছে 72 বছর। এখানে লিখবো 7/9। এখন বের করব কি, যে পুলক বাবুর বয়সটা। দেখো এটার সাথে এটা গুণ করতে হবে, আর এটার সাথে এটা গুণ করতে হবে। করে নিচ্ছি, দেখো লিখবো বা পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স গুণিত 9 সমান, এবার লিখব কি, যে 72 গুণিত 7। বা আমাকে বের করতে হবে পুলক বাবুর বয়স, লিখে নেব পুলক বাবুর বয়স সমান, দেখো এখানে 72 আছে গুণিত 7, এখানে 9টা গুণ হয়েছিল সমান, এই পারে চলে আসবে, ভাগ হয়ে চলে আসবে। এখন কাটাকুটি করে নেব, 8 9 72, 72কে 9 দিয়ে ভাগ 8 পেলাম। তো বা কি পাচ্ছি, দেখো পুলক বাবুর বয়স সমান পাচ্ছি 7 8 56। ঠিক আছে, 56টা কি পেলাম, বছর। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করি। তো এই অঙ্কটি দেখো 8 নম্বর অঙ্ক তো আছে, আমি তোমাদের আবার সহজ করে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব যে দুটি বইয়ের দামের অনুপাত, দুটি বইয়ের দামের অনুপাত সমান, দেখো 2:5। ঠিক আছে, এবার দেখো লিখব যে প্রশ্নানুসারে সাজিয়ে নিব। উপর লিখব যে প্রথম বইটির দাম, প্রথম বইটির দাম। নিচে লিখব দ্বিতীয় বইটির দাম, দ্বিতীয় বইটির দাম সমান, দেখো এখানে লিখব 2/5। প্রশ্ন দেওয়া আছে কি, যে প্রথম বইটির দাম দেওয়া আছে, তো প্রথম বইটির দাম 32.20 টাকা দেওয়া আছে। আমাকে বের করতে হবে দ্বিতীয় বইটির দাম, লিখে নেব দ্বিতীয় বইটির দাম সমান, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 5। বা আবার দেখো কোনাকুনি গুণ করে নেব, আমাকে বের করতে হবে দ্বিতীয় বইটির দাম, তাই প্রথমে এটার সাথে এটা গুণ করব। লিখে নেব দ্বিতীয় বইটির দাম গুণিত 2 সমান, এখন এটা গুণ করব, তো লিখব 32.20 গুণিত 5। বা এবার দ্বিতীয় বইটির দাম বের করব, তাই এখানে লিখে নিচ্ছি দ্বিতীয় বইটির দাম সমান, এই 32.20 গুণিত 5টা এখানে রাখছি, আর 2টা গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে। বা দ্বিতীয় বইটির দাম বের করব সমান, এই দশমিকটা উঠিয়ে দেব। ঠিক আছে, দশমিক উঠালে এর মধ্যে বসাতে পারি, আমরা দেখো যে 32 20 বসিয়ে দিলাম, আর গুণচিহ্ন 5, নিচে 2, দশমিক উঠেছি বলে নিচে গুণচিহ্ন দিয়ে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, এভাবে বসিয়ে দিলাম। এখন দেখো অঙ্কটাকে আমি এইভাবে ছোটো করে নিচ্ছি, 0 0 কেটে ছোটো করে দিলাম। আর এটা হচ্ছে 5 দিয়ে 10, 2 পেলাম। আর নিচে থাকি, দেখো যে 2 2 4 থাকছে। ধরো প্রথমে এটাকে আমি 2 দিয়ে কাটারি করে নিচ্ছি, এটা হচ্ছে 2 1 2, 6 2 12।
আর 2 দিয়ে 2 1 2 এটা পাচ্ছি। আর নিচে থাকে 2। এখন আমি করব, দেখো যে 161 উপরে থাকছে, নিচে থাকছে 2। তো ভাগ করে আমার দশমিক করতে হবে। তো 161কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ধরো রাফে আমি ভাগ করে নিচ্ছি, এখানে 161কে 2 দিয়ে ভাগ করছি। 8 2 16, এখানে 1 নামবে, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0 আসবে, কিন্তু দেখো যে এখানে কিন্তু আমি কিছু বিয়োগ করে পাইনি, তাই একটা 0 যাবে। ঠিক আছে, এবার দশমিক দিয়ে আমি 0 নেব, আর 5 দিয়ে 10, কি পেলাম? 80.5 পেলাম। তো 80.5 টাকা, এটা হচ্ছে দ্বিতীয় বইটির দাম। তো লিখে নেব, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 10 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তো এই অঙ্কটি দেখো এগুলোর মতোই আছে, আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু বোঝো। প্রথমে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যকে আমরা ডেসিমিটারে প্রকাশ করে নেব। এখানে দেওয়া আছে মিটার আর ডেসিমিটার। তো লিখব যে বৃত্তের ব্যাস সমান 2 মিটার 1 ডেসিমিটার, ডেসিমিটার। তো 1 মিটার সমান হয় 10 ডেসিমিটার। তো 2কে 10 দিয়ে গুণ করতে হবে, আর যোগ কিন্তু এখানে 1 করতে হবে, এটা ডেসিমিটার হবে। তো 10 দিয়ে 20 হচ্ছে, যোগ 1 ডেসিমিটার সমান, এটা যোগ করে পেয়েছি 21 ডেসিমিটার। এখন লিখব যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। লিখব যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। প্রশ্ন দেওয়া আছে 22:7। এবার এটাকে আমরা প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। লিখব প্রশ্ন অনুসারে। উপরে লিখব বৃত্তের পরিধি, নিচে লিখব বৃত্তের ব্যাস, সমান, এখানে উপরে 22, নিচে হচ্ছে 7। বা প্রশ্ন দেওয়া আছে বৃত্তের ব্যাসটা দেওয়া আছে, ব্যাসটা পেলাম আমরা 21 ডেসিমিটার পেলাম। বৃত্তের পরিধি বের করতে হবে, তো লিখে নিচ্ছি বৃত্তের পরিধি। বৃত্তের ব্যাসটা পেয়েছি 21, তো এখানে 21 লিখে নেব, সমান, উপরে হচ্ছে 22, নিচে হচ্ছে 7। বৃত্তের পরিধি বের করব, তো বা লিখে নিচ্ছি বৃত্তের পরিধি গুণিত কিন্তু এখানে 7 হবে, সমান, এখানে এবার লিখব 21 গুণিত 22। ঠিক আছে, 21 গুণিত 22। এবার দেখো এই 7টা কিন্তু এদিকে চলে আসবে, বৃত্তের পরিধি বের করব। লিখব যে বা বৃত্তের পরিধি সমান, তো লিখেছিলাম আমরা যে 21 গুণিত 22 ডান দিকে ছিল, আর বাম দিকে 7টা কিন্তু চলে আসবে, গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে। ঠিক আছে, ভাগ হয়ে চলে আসলো। এখন কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 3 7 21, সমান দাঁড়াচ্ছে
বা বৃত্তের পরিধি সমান 3/22 হয়ে যাচ্ছে 66। 66টা পাচ্ছি আমরা ডেসিমিটার। ডেসিমিটার। তো আমরা কি করবো এটাকে, যে মিটার আর ডেসিমিটারে প্রকাশ করে নেব। তো এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে মিটারে প্রকাশ করতে গেলে। এটাকে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 6 মিটার আর 6 ডেসিমিটার। ডেসিমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে উত্তর। এবার দেখো 11 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আছে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। লিখব সপ্তম শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্র ছাত্রীর অনুপাত সমান। তো দেখো মোট ছাত্রছাত্রী ছিল 150 আর অনুপাত অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 90 জন। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি, দুটোর শূন্য যদি কাটিয়ে দিই এখানে 15 পাবো, এখানে 9 পাবো। আবার দুটোকে 3 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি 15, আর 3 3 9। প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আছে। আমাকে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কিন্তু বের করতে বলা হয়েছে। তাই আমরা কি করবো, এই প্রতিযোগীর সংখ্যাটার কিন্তু ভাগাটা বের করব। এখন লিখছি যে অতএব অঙ্কন প্রতিযোগী তাই নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগ হার। দেখো ভাগাটা কীভাবে বের করতে হয়, এটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা। তো 3টা আমরা উপরে লিখব আর এই দুটো কিন্তু নিচে যোগ চিহ্ন দিয়ে বসাবো। 5/3 সমান উপরে 3 নিচে হচ্ছে 8, ঠিক আছে। আর এটা হচ্ছে অংশ ভাগারটা, ঠিক আছে। এখন দেখো আবার লিখে নেব ষষ্ঠ শ্রেণীটা। লিখব যে আবার ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্র ছাত্রীর অনুপাত সমান। ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ছিল, প্রশ্ন দেখো তোমরা, 140 জন। আর অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 80 জন। দুটোকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব।
এটা শূন্য যদি আমি কাটিয়ে দিই, মানে 10 দিয়ে দুটোকে ভাগ করে নিই, এখানে পাবো 14 আর এখানে 8। দুটোকে আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটা পাচ্ছি 7 দুগুণে 14, এটা 4 দুগুণে 8। এবার আমি যে অঙ্কন প্রতিযোগিতায় যে কতজন নাম দিয়েছে তার ভাগাটা বের করব, লিখে নেব। লিখব অতএব অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্র ছাত্রীর আনুপাতিক ভাগহার সমান, দেখো এই 4টা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে, তার সংখ্যা 4টা উপরে, আর 7 আর 4 কিন্তু নিচে যোগ চিহ্ন হয়ে বসবে। তো উপরে 4, নিচে হচ্ছে 11, এটা হচ্ছে অংশ। তো এখন করতে পারি যে এবার দেখো এখানে সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগারটা পেয়েছিলাম 3/8, এখানে পাচ্ছি 4/11। দুটোর হর সমান নেই, তো দুটোর হরকে আমাকে সমান করতে হবে। তো লিখতে পারি যে 3/8, 4/11। দুটোর এই হর দুটোর আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি পাচ্ছি, লিখে নেব 8 ও 11 এর লসাগু। লসাগু তো যাবে না, তো গুণ করে বসিয়ে নেব 8, 11, 88। এবার 3/8টা বসিয়ে নেব সমান, এই 88কে 8 দিয়ে ভাগ করলে 11 পাবো, 3 গুণিত 11 উপরে আর 8 গুণিত 11 নিচে। তো কি পাচ্ছি, 3 11 33, নিচে পাচ্ছি 88। এবার 4/11 সমান, এই 88কে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 8 পাচ্ছি, তো 4 গুণিত 8 উপরে আর 11 গুণিত 8 নিচে, সমান 4 32 উপরে, নিচে পাচ্ছি 88। এখন দেখো হরগুলো সমান হয়ে গেছে, সমান। তো এখন দেখে বুঝতে পারছি যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি ছিল। এখানে 32 আর 33, এটা ছিল সপ্তম শ্রেণী, অবশ্যই সপ্তম শ্রেণীতে কিন্তু প্রতিযোগিতা বেশি ছিল। তো আমরা এইভাবে লিখতে পারি যে অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, যে প্রথমে ধরো 33/88 বসিয়ে দিলাম, এটা কিন্তু কি পাচ্ছি, বড় পাচ্ছি, আর এটা হচ্ছে বড়র চিহ্ন, এটা হচ্ছে ছোট, এখানে বসিয়ে দিলাম। তো লিখে নেব এখন আমি যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। এবার দেখো 12 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। এটা কীভাবে করতে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, বোঝো। লিখব প্রথমে যে দুটি সংখ্যার অনুপাত সমান 5:7। আর প্রশ্ন দেওয়া আছে যে লিখে নিচ্ছি, এবং সংখ্যা দুটির গসাগু সমান দেওয়া আছে 13। প্রথম সংখ্যা বের করব, খুবই সহজ। লিখব অতএব প্রথম সংখ্যাটি হলো, এই অনুপাত 5-এর সাথে
13 গুণ করলে কিন্তু প্রথম সংখ্যাটা পেয়ে যাব, সমান 5 13 65। এবং দ্বিতীয় সংখ্যা বের করব, লিখব দ্বিতীয় সংখ্যাটি হলো সমান এই 7-এর সাথে 13 গুণ করব, 7 গুণিত 13, 7 13 91 পেয়ে যাচ্ছি আমরা। তো কি পেলাম, এটা একটা উত্তর আর এটা একটা উত্তর, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।